হ্যালো এভরিওয়ান। সো আজকে আমরা আলোচনা করবো যে ইন্টিগ্রেশনস ফর ফিজিক্স। ফিজিক্সের স্টাডি মানে ফিজিক্সের থিওরিটিক্যাল কনসেপ্ট বা কোনো একটা এক্সপেরিমেন্টাল টপিক সেটাকে ক্লিয়ারলি বা টোটালি জানতে হলে বা ফিজিক্স কমপ্লিটলি আমরা উইদাউট ফিজিক্স উইদাউট ইন্টিগ্রেশন বা উইদাউট ডিফারেন্সিয়েশন আমরা স্টাডি করতে পারবো না। এটা ফিজিক্সের সবথেকে গুরুত্বপূর্ণ আর দুটো টপিক। এটা তোমাদেরকে খুব ক্লিয়ারলি এবং ডিটেলসই বুঝতে হবে বা জানতে হবে। তো সেটাই আজকে আমাদের আলোচনার বিষয়, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন স্টার্ট করার আগে আমাদের কিছু বেসিক কনসেপ্ট সম্পর্কে বেসিক কিছু টার্মস আছে সেগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। সেগুলো হচ্ছে কি, দেখো ফার্স্ট যেটা হচ্ছে সামেশন। সামেশন তো সামেশন যে বিষয়টা সেটা আমাদের মাথায় আসতে পারে প্রথম, বা তোমরা এর আগে কোথাও না কোথাও স্টাডি করে এসেছো যে সামেশন। তো সামেশন অ্যাকচুয়ালি কি, দেখো সামেশন হচ্ছে অ্যাকচুয়ালি সাম অফ অ্যাডিশন। ওকে, সামেশন ইউজ করা মানে আমরা কোনো ডিসক্রিট কিছু কোয়ান্টিটিস আছে সেগুলোকে আমরা সামেশনের মাধ্যমে অ্যাডিশন করি, বা অ্যাকচুয়ালি সাম অফ অ্যাডিশনকে বোঝায় বা তার সিম্বলিক্যাল রিপ্রেজেন্টেশনটাকে বোঝায় সামেশন দ্বারা। তো বিষয়টা কি এখনও ক্লিয়ারলি হলো না। তো দেখো আমাদের সামনে কিছু ডিসক্রিট কোয়ান্টিটি আছে, আমি সেগুলোকে আমরা সাম আকারে লিখছি। ওকে, তো এখানে আমার কিছু ডিসক্রিট টার্মস দেওয়া আছে। তো এইগুলোকে দেখো আমি কিছু সিম্বলিক্যাল ফরম্যাটে উইথ সামেশন বা সাম অফ অ্যাডিশন ফরম্যাটে কীভাবে লিখবো বা সাম অফ অ্যাডিশন ফরম্যাটে আছে সেগুলোকে আমি একটা সিম্বলিক্যাল টার্মে রিপ্রেজেন্ট করতে পারবো। তো সেটাকে দেখো আমি এখন একটা সিম্বল এখানে এখানে ড্র করছি, সেটা হচ্ছে সিগমা। ঠিক আছে, সিগমাটা আমি এখানে ড্র করলাম। এখন এই যে সাম রয়েছে, এই সামটাকে রিপ্রেজেন্ট করছে শুধুমাত্র সিগমা দিয়ে। তার মধ্যে আরও কিছু রিপ্রেজেন্টেশন আছে, দেখো ক্লিয়ারলি দেখো। এখানে আমাদের ফার্স্ট টার্ম হচ্ছে 1। এই 1টাকে সিগমার নিচে এখানে আই ইকুয়ালস টু 1 দেব, এবং সর্বশেষ বা আপ টু কত টার্ম পর্যন্ত যাচ্ছে, আপ টু যাচ্ছে 5। তাহলে লাস্ট টার্ম কী হচ্ছে 5, আপ টু 5 এখানে দেবো, এবং এই জায়গায় লিখে দেবো আই। তাহলে আই ইকুয়ালস টু 1 to 5 উইথ রিপ্রেজেন্টেশন সিগমা দ্বারা আমরা এই যে ডিসক্রিট যে কোয়ান্টিটিগুলো দেওয়া আছে সেগুলোকে সামেশন আকারে লিখতে পারলাম। তো এই যে রিপ্রেজেন্টেশন এটাকেই বলা হচ্ছে সামেশন, সাম অফ অ্যাডিশন। এখানে আই যে ফার্স্ট টার্ম বা 1 যে আই যেখান থেকে শুরু হচ্ছে আর কি 1, সেটা হচ্ছে স্টার্টিং নাম্বার অফ প্যাটার্ন বা ইন্ডেক্স। ঠিক আছে, এটাকে বলা হয় ইন্ডেক্স। আর এই 1টা হচ্ছে স্টার্টিং নাম্বার অফ প্যাটার্ন। এখানে লিখতে পারো স্টার্টিং নাম্বার অফ প্যাটার্ন বা ইন্ডেক্স, বা এটাকে বলতে পারো ইন্ডেক্স। ইন্ডেক্স কত, 1। তাহলে দেখো এইটাকে এখন আমরা কীভাবে লিখতে পারবো। তো এইটাকে এখন আমরা একটা সামেশন আই ইকালস টু 1 to 5 আই ইকালস টু, এই টোটালটা কত হবে, এই টোটাল করলে হবে 15। তাহলে আমাদের সামনে যদি কোনো ডিসক্রিট নাম্বার থাকে সেটাকে সামেশন আকারে রিপ্রেজেন্টেশন করলাম এবং তার সামটা আমরা এখানে পেয়ে গেলাম। তো অ্যাকচুয়ালি সাম অফ অ্যাডিশনকে সামেশনের দ্বারা কোনো একটা সিম্বলিক্যাল ফর্মে রিপ্রেজেন্টেশন করা। তো কীভাবে কী করলাম এখান থেকে তো আশা করি বুঝতে পারলাম। তাহলে সেকেন্ড যদি আমি আর একটা এক্সাম্পল নিই, এখানে বলে দিয়েছে এটা ইকুয়ালস টু দিলাম প্রথম টার্ম 1, তারপর হচ্ছে 3 ডট 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 আপ টু 100। তাহলে এইটার আমি রিপ্রেজেন্টেশন সিগমা বা সামেশন আকারে কীভাবে লিখবো, দেখো এখানে আমি সামেশন দিলাম, ইন্ডেক্স বা স্টার্টিং নাম্বার অফ প্যাটার্ন কি 1, তাহলে আই ইকুয়ালস টু 1 আপ টু কত পর্যন্ত যাচ্ছে 100। তাহলে এখানে 100 লিখলাম, আর এখানে আমার কী হয়ে যাবে আই।
বলতে পারলাম। তাহলে এখন এই যে ডিসক্রিট নাম্বারটাকে আমি সামেশন আকারে রিপ্রেজেন্টেশন করতে পারলাম ইজিলি পারলাম। ডিসক্রিট ছোট ছোট নাম্বারটাকে আমি সাম আকারে লিখলাম। এখন তাহলে i ইকুয়ালস টু 1 to 100 ইকুয়ালস টু এখানে কত হবে 5050 5050। এটাই হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত যে ডিসক্রিট নাম্বারগুলো আছে সেগুলো সাম এটা হয়। তারপরে যদি আমাদের সামনে, তো আমি এখান থেকে বুঝতে পারলাম তো আমাদের সামনে যদি ডিসক্রিট নাম্বার ওপরে একটা প্যাটার্ন থাকে, সেই প্যাটার্নটাকে সামেশন আকারে কীভাবে লিখতে হয়, এখানে আমার ডিসক্রিট নাম্বার প্যাটার্ন দেওয়া আছে, সেটাকে সামেশন আকারে কীভাবে লিখতে হবে বুঝতে পারলাম। এখন যদি আমাকে ডাইরেক্ট সামেশন দিয়ে বলে i ইকুয়ালস টু 1 to 10 x টু দি পাওয়ার i, তাহলে এর রিপ্রেজেন্টেশন কী হবে, এর সাম অফ অ্যাডিশনের রিপ্রেজেন্টেশনটা কী হবে। দেখো এখানে i হচ্ছে আমার, যেখানে আমার নাম্বার ডিসক্রিট নাম্বারের প্যাটার্নটা স্টার্ট হচ্ছে, তাহলে i ইকুয়ালস টু কী বলছে 1 to 10, তাহলে আমি এখানে আমার x টু দি পাওয়ার i দিয়েছে, তাহলে রিপ্রেজেন্টেশনটা কী হবে দেখো i ইকুয়ালস x টু দি পাওয়ার 1, x টু দি পাওয়ার 2, x টু দি পাওয়ার 3 ডট 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 আপ টু x টু দি পাওয়ার 10। তো এই হচ্ছে এর রিপ্রেজেন্টেশন, বলতে পারলাম। 4 নম্বর যদি আর একটা আমাদের যদি সামেশন n টু দি n ইকুয়ালস টু 1 to infinity, দেখো ইন্ডেক্স বা স্টার্টিং নাম্বার অফ প্যাটার্ন যেইভাবেও i দিয়েও রিপ্রেজেন্টেশন করা যেতে পারে। যদি লিমিটেড থাকে তাহলে i, যদি এর যে নাম্বার ডিসক্রিট নাম্বার যদি ইনফিনিটি পর্যন্ত চলতে থাকে তখন n ইকুয়ালস টু 1 দিয়ে এনটা যে কোনো নাম্বারই হতে পারে। তাহলে এখানে দেখো একটা প্যাটার্ন বলছে yn, ঠিক আছে। এখন এই যে প্যাটার্নটা দেওয়া আছে, এই প্যাটার্নের রিপ্রেজেন্টেশনটা কী হবে, গুরুত্বপূর্ণ একটা প্যাটার্ন, খুবই কাজে লাগবে আমাদের ইন্টিগ্রেশনের সময়। এটা শুরু হবে এই দেখো y1 y2 y3 ডট 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 প্লাস y ইনফিনিটি, কারণ এই প্যাটার্নটা আমার যাচ্ছে কত দূর ইনফিনিটি পর্যন্ত। তাহলে এখান থেকে আমি আমার সামনে যদি এইভাবে কোনো একটা প্যাটার্ন থাকে সেটাকে সামেশন আকারে আমি লিখতে পারবো। এইভাবে যদি কোনো প্যাটার্ন থাকে সামেশন আকার বা সামেশন আকার দেওয়া থাকলে আমরা এই প্যাটার্নে কীভাবে লিখবো, এখান থেকে কিন্তু আমরা বুঝতে পারলাম। তাহলে সামেশন প্রথমটা কী বললাম, সামেশন মিনিংসই হচ্ছে সাম অফ অ্যাডিশন। আমাদের সামনে কোনো ডিসক্রিট নাম্বার থাকলে সেটাকে সামেশন বা সিগমা আকারে লেখার যে বিষয়, সেটা কিন্তু আমরা এখন শিখলাম। তো এরপরে আমাদের তো টপিক ছিল কি ইন্টিগ্রেশন, তো এখনই চলে আসবে আমাদের ইন্টিগ্রেশনে। এই বিষয়টা ইন্টিগ্রেশন আমাদের কীভাবে হেল্প করবে, ইন্টিগ্রেশন আমাদেরকে হেল্প কী করে করবে। তো এখান থেকে দেখো এখানে সামেশন বা সিগমা আকারে কীভাবে লিখছি আমরা শিখতে পারলাম। তো এখন কিন্তু আমরা গুরুত্বপূর্ণ কনসেপ্ট চলে আসবে, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন। তাহলে এখানে চলে আসো ইম্পর্ট্যান্ট কনসেপ্ট, আমি এখানে লিখে নিই। ইম্পর্ট্যান্ট কনসেপ্ট অফ ক্যালকুলাস, ইম্পর্ট্যান্ট কনসেপ্ট অফ ক্যালকুলাস। তো দেখো এখানে আমি একটা শেপ নেব, লেটস সাপোজ এটা আমাদের একটা শেপ নিলাম, এটা আমাদের আর্থ হতে পারে, আর্থ হলো। এখন এই আর্থকে আমি কি করব, এই আর্থকে আমি এই জায়গা দিয়ে কেটে নেব, এইটুকু পার্টটাকে আমি কেটে নিলাম। তাহলে এইটুকু পার্টটাকে যদি আমি কেটে নিই, তাহলে এই যে একটা কার্ভ পার্ট পেলাম। এখন এই কার্ভ পার্টের আর একটা অংশ, এই কার্ভ পার্টের কী করব, এই জায়গা থেকে অল্প একটু কেটে বার করে নেব। তাহলে আমি এইটুকু পার্ট আমি পেলাম, এইটুকু পার্টের ছোট্ট একটা অংশ আমি কেটে নিলাম। ভালো করে বোঝো, আমাদের আর্থ হচ্ছে কার্ভ। দেখো চারিদিকে কি একটা কার্ভ পোর্শন থাকছে, তো কার্ভ পোর্শন একটা অনেক বড় জায়গা। এখন সেটার থেকে অল্প একটু পার্ট আমি কেটে নিলাম, সেটা দেখো সেটা আমার এটা ওপরে ফ্ল্যাট হয়ে গেল। তাহলে এটা কি ফ্ল্যাট মানে কি প্লেন, এটা কার্ভ ছিল, এবং দেখো ছোট্ট একটা পার্ট বার করে নিলাম, আমি কার্ভ পোর্শন পেয়ে গেলাম। তাহলে এখান থেকে আমরা কী পেলাম, এখান থেকে আমরা কী শিখলাম, এখান থেকে আমরা কী লেসনটা পেলাম।
এখান থেকে আমরা কী লেসন পেলাম? এখান থেকে এই লেসনটা পেলাম এক্সট্রিমলি small part of a curve is always flat. তাহলে এখান থেকে আমরা এই লার্নিংটাই আমরা পেলাম যে কোনো একটা কার্ভের যদি আমরা খুব সবথেকে ছোট একটি পার্ট যদি আমরা কেটে নিতে পারি, সেটা সবসময় কী হবে? ফ্ল্যাট হবে। সেটা কী হবে? একটা প্লেন হবে। বলতে পারলাম প্লেন হবে। তাহলে এই যে বিষয়টা আমি তোমাকে বোঝালাম, এটা আমরা ক্যালকুলাসে কী কাজে লাগবে? একদমই কাজে লাগবে। চলো এটাকে এখন আমরা ম্যাথমেটিক্যালি বোঝার চেষ্টা করবো, এই সেম জিনিসটাকে ম্যাথমেটিক্যালি। ম্যাথমেটিক্সের ভাষায় বোঝার চেষ্টা করব। তাহলে ম্যাথমেটিক্সের ভাষায় বোঝার চেষ্টা করা যাক। ওই যে কার্ভটা আমি নিয়েছিলাম, এই যে কার্ভটা আমি নিয়েছিলাম, এই কার্ভটা একটা টোটাল ডিস্টেন্স ছিল, সেটাকে যদি আমি এক্স ধরি, ছোটো একটা এই যে তার বিস্তৃতিটা, সেটা হচ্ছে যদি এক্স ধরি, এবং এই যে ছোট পার্ট যেটা আমি নিয়েছিলাম ফ্ল্যাট পার্টটা, সেই পার্টটা তাহলে পোর্শনটার একটা তো কী থাকবে? সেই পোর্শনটার তো একটা লেন্থ থাকবে, ঠিক আছে? তো দেখো এই যে ফ্ল্যাট পার্টটা, এই যে ছোট পার্টটা, এই কার্ভটা দেখো এক্স অনেক বড় একটা লেন্থ, এর থেকে ছোট একটা পোর্শন নিলাম, সেটা ফ্ল্যাট, ঠিক আছে? তার মানে কি আমরা এখান থেকে এটুকু বুঝতে পারলাম, কোনো কার্ভ পোর্শনে যদি সবথেকে ছোট একটা সবথেকে ছোট একটা পার্ট নিই, সে পার্টটা কী হবে? সবসময় ফ্ল্যাট হবে। তার মানে ওই পার্টটাকে আমরা যত ছোট করতে পারবো তত সে ফ্ল্যাট হবে। তার মানে এখানে দেখো এই ছোট পার্টটাকে আমরা লিমিট এক্স টেন্স টু জিরো, মানে কি এক্স যত জিরোর কাছে যাবে, যত ছোট জিরো হবে না, কিন্তু জিরোর কাছাকাছি যেতে গেলে ততটাই ছোট হবে। তার যত পার্টটা যত ছোট হবে তত সেটা ফ্ল্যাট হবে। বুঝতে পারলাম এই যে পোর্শনটা, এটাকে আমরা লিমিট দিয়ে বোঝাচ্ছি। মানে কি এইটা যদি টোটালটা আমার এক্স, এই এক্সটাকে যদি আমি আরও ছোটো করতে থাকি, সেটা একটা সময় গিয়ে কিসে পরিণত হবে? ফ্ল্যাটে পরিণত হবে। তার মানে কি আমি লিমিট ইউজ করছি, আমি কোনো একটা পার্টকে ভেঙে ছোটো করা, মানে কি সেটাকে তার লিমিটে নিয়ে আসে, একদম লিমিটেড ছোটো একটা পোর্শনে লিমিট করা, মানে কি ছোটো। তাহলে আমি এখান থেকে দেখো লিমিটের কনসেপ্টে চলে আসলাম। তুমি একটা জায়গাকে যত ছোটো করবে, সেটা জিরোর দিকে বাট জিরো নয়, সেটা এক্সট্রিমলি ছোটো একটা পার্ট এই কার্ভে, সেটা ফ্ল্যাট হবে। তাহলে এখান থেকে আমরা একটা লেসন পেলাম। লেসনটা কি? এ পার্ট অফ এ কার্ভ becomes flat if we put limit on it, ঠিক আছে? লিমিট যদি আমরা বসিয়ে দিই, তার মানে সেটা অ্যাকচুয়ালি কী করছি এখানে? দেখো এখানে কী করছি, এখানে লিমিটই তো আমরা করছি। মানে কি সেই পার্টটাকে ভেঙে তো ছোটোই করছি। ছোটো করা মানে কি তার মধ্যে লিমিট ইন্ট্রোডিউস করা। লিমিট মানে কি তাকে ছোটো করা, ভেঙে। বলতে পারলাম এখান থেকে কনসেপ্ট ক্লিয়ার? একদম কনসেপ্ট ক্লিয়ার। তাহলে এখন আমরা চলে আসবো বেসিক কনসেপ্ট অফ ইন্টিগ্রেশন। ঠিক আছে? তাহলে এই ইন্টিগ্রেশনের ইন্টিগ্রেশনের মিনিংটা কি? ইন্টিগ্রেশনের মানেটা কি? ইন্টিগ্রেশন করতে আমরা কী বার করি? ইন্টিগ্রেশনের মানে হচ্ছে টু ফাইন্ড এরিয়া আন্ডার দি কার্ভ। আর এই যে ফ্ল্যাট, এই যে ছোটো পোর্শন, এই ছোটো পোর্শনটাকেই আমরা ম্যাথমেটিক্যালি রিপ্রেজেন্ট করি, সেটা হচ্ছে কি ডিএক্স। সব থেকে স্মল একটা পার্ট, এই যে ছোটো স্মল পার্টটাকে আমরা নিলাম, সেই পার্টটাকে আমরা ডিএক্স নাম দিলাম। বুঝতে পারলাম? তাহলে এখানে তোমাকে এই এক্স ডাইরেকশনে
আমরা ছোট একটা পার্ট নিলাম ডিএক্স। তাহলে এখানে দেখো টু ফাইন্ড দ্য এরিয়া আন্ডার দ্য কার্ভ, তাহলে বেসিক কনসেপ্ট ইন্টিগ্রেশনের মানে এটাই বোঝায়। এখন দেখো আমরা কিছু গ্রাফের মাধ্যমে এই ইন্টিগ্রেশনটাকে বোঝার চেষ্টা করবো। এটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস। এখান থেকে আমি এই পর্যন্ত গেলাম এক্স অ্যাক্সিসে। এখন যাওয়ার কারণে বলছে এই যে কতটুকু আমি গেলাম এটা আমাকে এখন বার করতে হবে। তো এইটা বার করতে গেলে ইন্টিগ্রেশনের কনসেপ্টটা আমাকে কাজে লাগাতে হবে। ইন্টিগ্রেশনের কনসেপ্টটা আমাকে এটা বলছে যে ইন্টিগ্রেশন ফাইন্ড করা মানে হচ্ছে এরিয়া আন্ডার দ্য কার্ভ। তার মানে এই কার্ভের এরিয়া আন্ডার দ্য কার্ভ আমরা যদি বের করে নিতে পারি, এইটুকু এরিয়া আন্ডার দ্য কার্ভ যদি আমরা বের করে নিতে পারি, তার মানে সে কতটুকু গেল সেটা আমরা বার করে নিতে পারবো। তাহলে এইটা হচ্ছে আমার ওয়াই, এতটুকু গেলাম মানে ওয়াই, আর এতটুকু হচ্ছে আমার এক্স। বুঝতে পারলাম? তাহলে ডিস্টেন্স কী হবে? ডিস্টেন্স মানে কী হবে? এরিয়া আন্ডার দ্য কার্ভ। ডিস্টেন্সটা কী করে বার করবো? দেখো ডিস্টেন্সটা বার করবো, এইদিকে এক্স এদিকে ওয়াই, তাহলে এরিয়া আন্ডার দ্য কার্ভ। তাহলে এই যে একটা রেক্ট্যাঙ্গেল তৈরি হয়েছে, এই রেক্ট্যাঙ্গেলের এরিয়া বার করলেই আমরা ডিস্টেন্স পেয়ে যাব। তাহলে এইটুকু এক্স ইন্টু ওয়াই করবে, এরিয়া আন্ডার দ্য কার্ভ বার করবে, সেটা হচ্ছে মানে কি এই পোর্শন থেকে এই পোর্শনের ডিস্টেন্স। বলতে পারলাম সিম্পলি। আমরা আস্তে আস্তে ইন্টিগ্রেশনের দিকে যাচ্ছি। ওকে, তারপরের পার্ট এখন চলে আসবো আমাদের সামনে আর একটা কার্ভ। এই কার্ভ থেকে আমরা এখানে দেখো আমাদের সামনে এরকম একটা কার্ভ দেওয়া আছে। তো এর এরিয়া আন্ডার দ্য কার্ভ কি আমরা বার করতে পারবো কি ইজিলি? কারণ দেখো এটা একটা আরবিট্রারি একটা কার্ভ দেওয়া আছে, এখানে প্রপার কিন্তু আমার শেপের কার্ভ দেওয়া আছে, তাহলে এরিয়া আন্ডার দ্য কার্ভ বার করে নিয়ে আমরা বের করে দিতে পারলাম। কিন্তু এই জায়গাটা কি আমরা প্রপার এরিয়া আন্ডার দ্য কার্ভ বার করতে পারবো কি? পারবো না। কেন? এই কার্ভের কোনো একটা প্রপার শেপে নেই। ঠিক আছে, প্রপার শেপে কিন্তু নেই। তো এই জায়গার প্রবলেমটা, এখানে যে প্রবলেমটা আমরা পাচ্ছি, এখানে যে প্রপার শেপ নেই, প্রপার শেপ না পেলে আমরা টোটাল এরিয়াটা আমরা পাবো না। কারণ দেখো এরিয়া এই জায়গায় ছোটো, আবার এখানে বড়, এইদিকে আবার বড়, এইদিকে আবার একটু বেশি, কোনো জায়গায় এরিয়া ইকুয়াল নেই। তাহলে তখনই নিউটন, স্যার আইজ্যাক নিউটন আর লেবনিজ, ম্যাথামেটিশিয়ান, এক তখনকার দিনের বিখ্যাত ম্যাথামেটিশিয়ান, এরা কী করলেন, ওই এরিয়া আন্ডার দ্য কার্ভের নিচে কিছু পোর্শন নিয়ে সেগুলোকে ছোট ছোট ভাগে ভেঙে নিলেন। এইভাবে ছোট ছোট রেক্ট্যাঙ্গেল দ্বারা বানিয়ে নিয়েছিলেন ওই কার্ভের নিচে ছোট ছোট রেক্ট্যাঙ্গেলে। ঠিক আছে, এই যে এই ছোটো ছোটো রেক্ট্যাঙ্গেলে, এখানে দেখো এই যে ছোটো ছোটো রেক্ট্যাঙ্গেল তারা নিয়েছে, এই রেক্ট্যাঙ্গেলের মধ্যে এই পোর্শনটা কিন্তু বাদ, এই পোর্শনটা কিন্তু বাদ চলে গেল, এই কার্ভের এই পোর্শনটা কিন্তু বাদ চলে গেল। কিন্তু তাহলে কিন্তু তারা টোটাল এরিয়াটাকে কিন্তু তারা পাচ্ছে না। কী করলো দেখো, প্রথমে চলে যায় এই জায়গাটা, দেখো এখানে দেখো টোটাল সব জায়গায়, এখানেও যদি তুমি এটাকে বিভক্ত করো, ভাগ করো, এই জায়গার এরিয়াও কিন্তু সমান, এই জায়গার যা এরিয়া হবে এটাও সমান। এই যে তুমি ডাইরেক্টলি মাল্টিপ্লাই করে দিয়েছো, এখানে কিন্তু তুমি ডাইরেক্ট মাল্টিপ্লাই করবে কীভাবে? এটুকু তো ওয়াই হচ্ছে, এদিকে এক্স, কিন্তু এই যে এরিয়াটা সব জায়গায় কিন্তু ইকুয়াল নয়। তো এটাকে আমাকে ইকুয়াল পোর্শনে আনতে হবে। তাহলে নিউটন কী বললো, আমি যদি এই কার্ভের নিচের ছোট ছোট ডিএক্স পরিমাণ যদি আমি রেক্ট্যাঙ্গেল কনসিডার করি, স্মল ছোট্ট একটা পার্টে, মানে কি তুমি ভেঙে ভেঙে সেটাকে ছোটো করেছে, নিউটন কী করেছে, ভেঙে ভেঙে ছোটো ছোটো রেক্ট্যাঙ্গেলে আনলো। তারা হাইট প্রথমটার নাম দিল y1, তারপরে y2, y3, y4, y5 আপ টু ইনফিনিটি পর্যন্ত সে ভাঙলো। আর নিউটন কী করলো দেখো, এখানে তুমি লিখে নিতে পারো, ডিভাইড এরিয়া under the curve, under the graph, into infinite smaller
রেক্ট্যাঙ্গেলস। রেক্ট্যাঙ্গেলস মানে কি, ওই যে গ্রাফের নিচে যে তিনি ছোট ছোট পরিমাণে রেক্ট্যাঙ্গেল তিনি কনসিডার করলেন, বলতে পারলাম। কিন্তু এই যে রেক্ট্যাঙ্গেলসগুলো নিল তার মধ্যে কিছু পোর্শনে কিন্তু বাদও যাচ্ছে, বলতে পারলাম, কিছু পোর্শন কিছু বাদও যাচ্ছে, বলতে পারলাম, মাথায় রাখতে হবে। এখান থেকে কিন্তু প্রপার এরিয়াটাকে কিন্তু পাচ্ছে না, সেটাকে একটা সমাধান করার চেষ্টা করছে। আমি যদি ছোটো ছোটো রেক্ট্যাঙ্গেল নিই, কারণ এখানেও তো একটা প্রপার রেক্ট্যাঙ্গেল ছিল, আমি যদি এই এরকমই ছোটো ছোটো প্রপার, এটা তো একটা বড় রেক্ট্যাঙ্গেল যেখানে সমস্ত আয়তন সমস্ত যে এরিয়াটা আমরা পাচ্ছি এটা সমান, বাট এখানে কিন্তু এরিয়া সবসময় সমান পাচ্ছি না। কিন্তু সমান পাওয়ার ক্ষেত্রে আমরা দেখলাম যদি ওই গ্রাফের কোনো একটা পার্টকে যদি আমরা ছোটো করে নিয়ে আসি, ছোটো ছোটো পরিমাণ নিয়ে আসি, তাহলে সেক্ষেত্রে আমরা একটা সলিউশন পাই। সেটাকেই তিনি কাজে লাগানোর চেষ্টা করছিলেন। আমি একটু আগে শিখিয়েছি যে একটা কার্ভ পোর্শনের ছোটো পোর্শনটাকে নিলে সেটা ফ্ল্যাট হয়। তাহলে তিনি কী চাইছেন, আমি যদি সমস্ত পোর্শনটাকে একটা ছোটো ছোটো ভাগে ভাগ করে দিতে পারি, ছোটো ছোটো এরিয়া রেক্ট্যাঙ্গেলে নিয়ে আসতে পারি, তাহলে হয়তো সমাধান হওয়ার চেষ্টা হতে পারে। তাহলে নিউটন কী করলো, ছোটো ছোটো পার্টে ভেঙে নিলেন, ছোটো ছোটো রেক্ট্যাঙ্গেল তিনি কনসিডার করলেন। সেখানে রেক্ট্যাঙ্গেল কনসিডার করেও দেখলেন কিছু পোর্শন সেখানে বাদও যাচ্ছে। তাহলে এখানে কী করলো, ডিএক্স নিল। ডিএক্সটা আমার কী হচ্ছে, কতটুকু চওড়া, আর এইচ হাইট যেটা হচ্ছে সেটা কি, হাই হচ্ছে y1 থেকে y ইনফিনিটি পর্যন্ত, কারণ এখানে আরও আছে, এই ইনফাইনাইট পরিমাণে ভাগ করলো। তাহলে এখন এই যে ছোটো ছোটো রেক্ট্যাঙ্গেল যেটা পেলো, ছোটো ছোটো রেক্ট্যাঙ্গেল যে বিভক্ত করা হলো, এই রেক্ট্যাঙ্গেলগুলোর এরিয়া আন্ডার দ্য কার্ভ যদি আমরা ক্যালকুলেট করি, তা এরিয়াটা কী হবে, ওই ছোটো ছোটো ভাগ করা পোর্শনগুলো কিন্তু ছোটো ছোটো ভাগ করা যে রেক্ট্যাঙ্গেলগুলো তার এরিয়া কী হবে দেখো, সেটাকে দেখতে পারবো এইভাবে, ফার্স্টার এরিয়া, সেকেন্ডার এরিয়া আপ টু ইনফিনিটি পর্যন্ত কার্ভের এরিয়া। তারপর তুমি এখানে লিখতে পারবে এই পোর্শনের এরিয়াটা কী হবে দেখো, y1 dx, y2 dx, y3 dx প্লাস ডট 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 প্লাস y ইনফিনিটি dx। এইভাবে লিখতে পারি তো, কারণ প্রত্যেকটা কার্ভের এরিয়া আন্ডার দ্য কার্ভ তার টোটালে, কারণ ওই কার্ভের নিচে যে ছোটো ছোটো রেক্ট্যাঙ্গেল কনসিডার করা হয়েছিল, নিউটন পেয়েছিল যে ছোটো ছোটো রেক্ট্যাঙ্গেল কনসিডার করলে আমি সলিউশন পেয়ে যাবো, ছোটো ছোটো রেক্ট্যাঙ্গেল তিনি নিলেন, ইন্টিগ্রেশন ফাইন করা মানেই হচ্ছে এরিয়া আন্ডার দ্য কার্ভ। তাহলে ওই কার্ভের টোটাল এরিয়া কী হবে, ওই ছোটো ছোটো রেক্ট্যাঙ্গেল এরিয়ার ডিসক্রিট যোগফল, ঠিক আছে। তাহলে এই যে প্যাটার্নটা আমরা পেলাম, এই প্যাটার্নের মধ্যে দেখো কিছু জিনিস কমন আছে, সেই কমন জিনিসটাকে আমি বার করে নেবো, y1 y2 y3 ডট ডট y প্লাস ইনফিনিটি ডিএক্সটাকে আমি বাইরে নিয়ে আসলাম। এই যে প্যাটার্নটা আমরা পেলাম, এই যে এই প্যাটার্নটাকেই কিন্তু আমি কী ফর্মে লিখতে পারবো, সামেশান, যেখানে n ইকালস টু 1 যাচ্ছে কত দূর ইনফিনিটি, আর আমি এখানে কী পাচ্ছি yn আর ডিএক্স। এটাই কিন্তু একটু আগে আমি এই যে প্যাটার্নটা, এই প্যাটার্নটাকে কিন্তু আমি শিখিয়ে আনলাম একটু আগে। তাহলে এই আমি পেলাম। তাহলে এখান থেকে দেখো তুমি কি পাচ্ছ, এরিয়া, এখানে এই প্রশ্নটা লিখবে, এরিয়া অফ ইনফাইনাইট স্মলার রেক্ট্যাঙ্গেল। এখান থেকে যে এরিয়াটা আমি পেলাম, এই এরিয়াটা কিন্তু এই যে স্মল রেক্ট্যাঙ্গেলগুলো পেলাম তার এই যে শেডেড কার্ভটুকু আছে সেইটুকু কিন্তু বাদ চলে গেল, মাথায় রাখতে হবে। নিউটন এই যে একটা আরবিট্রারি কার্ভ নিয়েছে, সেই কার্ভটার টোটাল এরিয়াটা ক্যালকুলেট করার চেষ্টা করছে, বাট তিনি কী করলেন, আমি যদি ছোটো ছোটো রেক্ট্যাঙ্গেলে নিয়ে নিই তাহলে হয়তো আমি টোটাল কার্ভটার এরিয়াটা আমি পেয়ে যাব, কিন্তু সেখানে একটা প্রবলেম এসে দাঁড়ালো, সেই প্রবলেমটাকে তো সলিউশন করতে হবে। তাহলে সেখান থেকে সলিউশনে কি আসে, সেখান থেকে সলিউশনের পরে যে পোর্শনটা সেখানে কি হচ্ছে দেখো, সেখানে এই শেডেড এরিয়াটা, ঠিক আছে, শেডেড যে এরিয়ার ব্যাপারটা যেটা বাদ চলে গেলো সেটাকে নিয়ে এখন আমাদের কনসিডার করতে হবে। তাহলে নিউটন এখানে কি করলো, তিনি চাইলে ওই যে শেডেড কার্ভটুকু আমি প্রথমে যে কার্ভটা পেয়েছিলাম ওই কার্ভটাকে যদি আমি, আমরা তো এরকমভাবে রেক্ট্যাঙ্গেল কনসিডার করলাম, তার মধ্যে এই পার্টটা, ঠিক আছে, কার্ভের ওপরের পার্টটা হয়তো বাদ চলে গেছিলো তো, এটা হচ্ছে আমার ডিএক্স। এইটাকে এখান থেকে তিনি কী করলো, ওই কার্ভটাকে একদম ছোট নিয়ে আসে, ছোটো করে একদম ফ্ল্যাট, মানে এইটাকে ভেঙে
এই যে পোর্শনটাকে না, এই যে পোর্শনটাকে, এটাকেও ডিএক্সটাকে আরও ভেঙে দিল, ভেঙে কি করলো, লিমিট ইন্ট্রোডিউস করে দিল, লিমিট ডিএক্স টেন্স টু জিরো, এই ডিএক্সটাকে আরও ছোট করে দিল। তখন এই পোর্শনটা দেখো, এটাকে যদি ভেঙে যদি আরও ছোট ছোট করতে থাকি, তাহলে উপরের এই পোর্শনটা, কাট পোর্শনটা কী হয়ে যাবে, ফ্ল্যাট হয়ে যাবে, ফ্ল্যাট হয়ে যাবে, ফ্ল্যাটটা এটাতে কিন্তু চলে আসবে, বলতে পারলাম। তাহলে কোথাকার প্রবলেম কীভাবে সলভ করলো, লিমিট ইন্ট্রোডিউস করলো, কিন্তু আমরা কিন্তু আগে, তাহলে এখন আমরা এখানে লিখতে পারবো টোটাল এরিয়া। টোটাল এরিয়া, আগে কিন্তু এরিয়া কাজ ছিল স্মলার রেক্ট্যাঙ্গুলার, এখন কিন্তু টোটাল এরিয়া, ওই শেডের এরিয়াটা কনসিডার করেও, তাহলে আমি পাবো লিমিট ডিএক্স টেন্স টু জিরো সামেশান n1 টু ইনফিনিটি yn ডিএক্স। এটাকেই আমি লিখতে পারবো ইন্টিগ্রেশন yn dx 1 টু ইনফিনিটি। এই যে রিপ্রেজেন্টেশন, এটাকেই বলা হচ্ছে ইন্টিগ্রেশন। এই রিপ্রেজেন্টেশনটাকেই বলা হচ্ছে ইন্টিগ্রেশন। চলে আসলাম আমরা ইন্টিগ্রেশন কীভাবে করতে হয়। তার মানে দেখো, ইন্টিগ্রেশন অ্যাকচুয়ালি কী করে, ডিফারেন্সিয়েশন হচ্ছে কি, কোনো একটা বড় জিনিসটাকে ভেঙে ভেঙে ছোটো ছোটো ভাগে ভাগ করা, ডিএক্সের মানে ডিফারেন্সিয়েশনের কাজ। আর ইন্টিগ্রেশন ওই ছোটো ছোটো টার্মগুলোকে সাম অফ অ্যাডিশন করা, সাম অফ অ্যাডিশন করে টোটাল আন্ডার দ্য এরিয়া ক্যালকুলেট করা। বলতে পারলাম নিউটন যে প্রবলেমটা ফেস করলো, সেটাকে কিন্তু লিমিট ইন্ট্রোডিউস করিয়ে সেটাকে আরও ছোটো করে এনে ফ্ল্যাটে নিয়ে এসে তখন আমরা টোটাল এরিয়াটাকে আমরা ক্যালকুলেট করতে পারছি। তো এই হচ্ছে ইন্টিগ্রেশন, ঠিক আছে। তাহলে বলতে পারলাম ইন্টিগ্রেশনের ডিফারেন্সিয়েশন কীভাবে কী করতে হচ্ছে। এখন দেখো আর একটা বিষয়, ইন্টিগ্রেশন আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে টাইপ অফ ইন্টিগ্রেশন। টাইপ অফ ইন্টিগ্রেশনের দুটো টাইপ হয়, একটা হচ্ছে ডেফিনিট ইন্টিগ্রেশন আর একটা হচ্ছে ইনডিফিনিট ইন্টিগ্রেশন। ডেফিনিট ইন্টিগ্রেশনের যে রিপ্রেজেন্টেশন, সেটাকে আমরা 1 টু ইনফিনিটি করবো, yn 1 টু ইনফিনিটি মিনস আমাদের সঙ্গে একটা আরবিট্রারি ইন্টিগ্রেশন দেওয়া আছে, সেই ইন্টিগ্রেশনের লোয়ার ভ্যালু একটা দেওয়া থাকবে সাপোজ 1, আপার ভ্যালু সাপোজ দেওয়া থাকবে ইনফিনিটি। মানে ইনডিফিনিট ইন্টিগ্রালের তোমার যে লিমিটগুলো সেগুলো ডিফাইন্ড থাকবে, আর ইনডিফিনিটের ইন্টিগ্রেশনের কী হবে, কোনো লিমিট থাকবে না। ডেফিনিট হওয়া মানে কি, তাকে ডেফিনিট হওয়া মানে কি, তার লিমিট এক্সিস্ট করে বাট লিমিট দেওয়া আছে, বাট ইনডিফিনিটের কোনো লিমিট থাকবে না। বলতে পারলাম এই হচ্ছে বিষয়, ডেফিনিট আর ইনডিফিনিট ইন্টিগ্রালের আমাদের কনসেপ্ট। এখন দেখো ডিফারেন্সিয়েশন, আমি এটা একটু বুঝিয়ে নিই। ডিফারেন্সিয়েশন অ্যান্ড ইন্টিগ্রেশন, আমি টোটালটা লিখলাম। ডিফারেন্সিয়েশন মিন হচ্ছে আমাদের সামনে যদি কোনো একটা কার্ভ থাকে, একটা আরবিট্রারি কার্ভ, সেই আরবিট্রারি কার্ভে কোনো একটা পার্টিকুলার পয়েন্টে ইনস্ট্যান্টেনিয়াস রেট অফ চেঞ্জটাকে আমাদেরকে বোঝায়। এখন ইন্টিগ্রেশন কী বোঝাচ্ছে, ওই আরবিট্রারি কার্ভের কোনো একটা পার্টিকুলার জায়গার এরিয়া আন্ডার দ্য কার্ভটাকে আমাদের ডিফাইন্ড করে। ইন্টিগ্রেশন কী করে, কোনো একটা কার্ভের এরিয়া আন্ডার দ্য কার্ভকে আমরা মেজারমেন্ট করে, আর ডিফারেন্সিয়েশন কোনো একটা পার্টিকুলার পয়েন্টের রেট অফ চেঞ্জটাকে আমাদের ক্যালকুলেট করে। তাই দুটোর মধ্যে একটা রিলেশন আছে, হচ্ছে রিভার্স রিলেশন। সেটা কী বলছে, আমি এখান থেকে ইন্টিগ্রেশন আর এর মধ্যে কি একটা রিলেশন তুমি এইভাবে লিখে নিতে পারো, ডিফারেন্সিয়েশন আমি টোটালটা লিখছি না, আর ইন্টিগ্রেশনের মধ্যে একটা রিভার্স কী আছে, রিলেশন আছে। তো দেখো আমাদের সামনে যদি y ইকুয়ালস টু x স্কোয়ার থাকে, এর আমি যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে আমি কী হবে, y সমান 2x পাবো। এর যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে আমি সেম এটা পাবো, ডিফারেন্সিয়েশন করলে আমি এটা পাবো, এর ইন্টিগ্রেশন করলে আমি এটা পাবো। তাহলে ডিফারেন্সিয়েশন করলে আমরা এটা পাচ্ছি, এটা ইন্টিগ্রেশন করলে আমি এটা পাচ্ছি, মানে কি ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন অল আর
রিভার্স প্রসেস, বলতে পারলাম একটা অপরের পরিপূরক। বলতে পারলাম আমি বোঝাই, ধরো এক্স ওয়াই সমান সমান এক্স স্কোয়ার দেওয়া আছে, আমি এর ডিফারেন্সিয়েশন করবো ডি ওয়াই ডিএক্স, তাহলে এটা কী হবে টু এক্স হবে তো, টু এক্স। এখন এই যে পার্টটা আমি পেলাম ডি ওয়াই ডিএক্স সমান সমান টু এক্স, এটাকে যদি আমি লিখি ডি ওয়াই সমান সমান টু এক্স ডিএক্স, কারণ এক্সের টার্মগুলোকে একদিকে নিয়ে গেলাম, এটাকে আমি ইন্টিগ্রেশন করলাম ওয়াই সমান সমান পাবো টু এক্স স্কোয়ার ডিভাইড বাই টু, টু টু কাটবে, আমি এক্স স্কোয়ার ফিরে পেয়ে যাবো, বুঝতে পারলাম, এক উইথ কনস্ট্যান্ট। কারণ ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন অল আর রিভার্স প্রসেস। এই যে আমি এক্ষুনি কোনো খাতাটা, এখন এই যে আজকে আমরা ইন্টিগ্রেশনের যে কনসেপ্টটা আজকে আলোচনা করলাম, এর পরের লেকচারে আমরা কিছু ট্রিক্স জানবো, কিছু রুলস জানবো, এবং ইন্টিগ্রেশন কীভাবে করে সেগুলো আলোচনা করবো আমাদের নেক্সট লেকচারে। আজকে আমরা ইন্টিগ্রেশনের রিপ্রেজেন্টেশন, ইন্টিগ্রেশনটা অ্যাকচুয়ালি কী, কীভাবে ইন্টিগ্রেশন আমাদের রিপ্রেজেন্ট করছে, সাম অফ এডিশন থেকে কীভাবে আমরা ইন্টিগ্রেশন আসছি, লিমিট কখন ইন্ট্রোডিউস করছি, এই বিষয়গুলো আজকে আমরা আলোচনা করলাম। নেক্সট আমরা টোটাল ইন্টিগ্রেশন কীভাবে করে তার কিছু ট্রিক্স, কিছু নিউমেরিক্যালস, কিছু ভালো কনসেপ্ট আমরা আলোচনা করবো। তো দেখা হচ্ছে আমাদের নেক্সট আরেকটা লেকচারে। চলো।